ক্লাস 11-এর ছাত্রছাত্রীরা, আমার ফার্স্ট ক্লাসের পর আমি সেকেন্ড ক্লাসে কি পড়াবো অলরেডি তোমরা জানো। তো সভা শোষণের যে 4টি পর্যায় ছিল, সেই পর্যায়ের প্রথম যে পর্যায় গাইকোলাইসিস, সেটা নিয়ে আজকে আমি ডিসকাস করব। তো গাইকোলাইসিস, এই গাইকোলাইসিস প্রক্রিয়াটি সভা শোষণের প্রথম পর্যায়। এটি কোষের সাইটোপ্লাজমে সংঘটিত হয়। আর গাইকোলাইসিস প্রক্রিয়ায় আসলে গ্লুকোজ জারিত হয়ে তৈরি করে পাইরুভিক অ্যাসিড। তৈরি করে কি অ্যাসিড না পাইরুভিক অ্যাসিড। এই পাইরুভিক অ্যাসিড আসলে ক অণু তৈরি হয় না 2 অণু। তারও কারণ আছে, কারণ গ্লুকোজ হচ্ছে 6 কার্বন যুক্ত আর পাইরুভিক অ্যাসিড হলো 3 কার্বন যুক্ত, তাহলে 3 3 6। তো এর সঙ্গে কিছু কি তৈরি করে না এটিপি। কি তৈরি করে? এটিপি। এর সঙ্গে কিছু জল তৈরি করে। তো জল খুব সম্ভবত 4টি, আর এটিপি 2, নিট 2 অণু, আর অবলিক ভাবে আমরা 8 আমি লিখে রাখলাম, পরে এর ব্যাখ্যা দেব। তাহলে 2 অণু এটিপি এবং 4 অণু জল এবং 2 অণু পাইরুভিক অ্যাসিড, এটাই গাইকোলাইসিস প্রক্রিয়ায় শ্বসন বস্তু গ্লুকোজ C6H12O6 থেকে কিন্তু আমরা পাবো। কিন্তু এই প্রক্রিয়াটি ঘটানোর জন্য প্রচুর এনজাইম দরকার। তো এটা একটি এনজাইম নির্ভর প্রক্রিয়া, প্রত্যেকটি স্টেপে এনজাইম দরকার। তো এই গাইকোলাইসিস প্রক্রিয়াটির আরেকটা অপর নাম আছে, সেটা কি ইএমপির পথ বলা হয়। একে কি বলে? ইএমপি পথ, পাথওয়ে বলে। তো সেটা কি? এমডেন, মেয়ারহফ আর পারনাস বলে 3 জন বিজ্ঞানী এই গাইকোলাইসিস প্রক্রিয়াটি কোষের সাইটোপ্লাজমের সংগঠিত অংশটি প্রথম পর্যবেক্ষণ করেছিলেন এবং তাদেরই নামানুসারে একে ইএমপির পাথওয়ে বলে। তো আমরা এই অংশটাকে মূল কিভাবে, কি প্রসিডিওরে গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড সৃষ্টি হলো তা কিন্তু একটা রেখাচিত্রের সাহায্যে আমরা দেখাবো। খুব দ্রুত আমরা সেই রেখাচিত্রে চলে যাই। তো রেখাচিত্র আমরা শুরু করছি। প্রথমে আমরা লিখলাম গ্লুকোজ। তো গ্লুকোজকে আমরা না লিখে জি দিয়ে প্রকাশ করলাম। গ্লুকোজ থেকে তৈরি হলো গ্লুকোজ 6 ফসফেট। সেই গ্লুকোজ 6 ফসফেট থেকে তৈরি হলো কি না ফ্রুক্টোজ 6 ফসফেট। ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে তৈরি হলো কি? তৈরি হলো না ফ্রুক্টোজ 6 থেকে ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট। 1,6 বিস ফসফেট। এখান থেকে তৈরি হবে দুটি মূল ভাগ। একদিকে থাকবে ডাই ধপ বা ধাপ। কি লিখলাম? ধপ বা ধাপ। তো এর মনে রাখার সুবিধার জন্য আমি বললাম, এর আসলে পুরো নাম কি? ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট। এটা মনে রাখার সুবিধার জন্য এটা বললাম। আর উল্টো দিকে তৈরি হচ্ছে 3PGALB। তো এদের পুরো নাম কি? ফসফোগ্লিসারেল ডিহাইড। আর এটা নিজেরাও একটি রিভার্স প্রক্রিয়া। আচ্ছা, এরপরে এখান থেকে তৈরি হলো কি নাম? 3BPGA। বিপিজিএ এর পুরো নাম কি? বি মানে 20, একটু হসন্ত দিতে 20। আর এটা কি? ফসফোগ্লিসারিক অ্যাসিড। তো এখান থেকে তৈরি হবে কি? তৈরি হবে না 3PGA। তাহলে পিজিএ এর পুরো নাম কি? শুধু ফসফোগ্লিসারিক অ্যাসিড। তারপরে তৈরি হবে 2PGA। 2PGA থেকে তৈরি হবে আরেকটি খুব
গুরুত্বপূর্ণ অংশ, সেটা কি না টু পেপার, পিএ পেপার। পেপার ফুল ফর্ম কি? ফসফোইনল পাইরুভিক, ফসফোইনল কি? পাইরুভিক অ্যাসিড, ফসফোইনল পাইরুভিক অ্যাসিড। তাহলে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড এখান থেকে তৈরি হবে কি না দু অণু কি তৈরি হবে? দু অণু পাইরুভিক অ্যাসিড। কি তৈরি হবে? পাইরুভিক অ্যাসিড, দু অণু পাইরুভিক অ্যাসিড। এই হচ্ছে গ্লুকোজ থেকে কোথায় গেলাম আমরা? পাইরুভিক অ্যাসিডে। তো এইটাই ছিল আমাদের মূল আলোচনার বিষয়। তো আমরা এর সঙ্গে আমরা এখানে এই স্টেপটি বাদ দিয়ে সবগুলো কিন্তু বিপরীত রিভার্স লাগাবো। এই কথাটার মানে আমি বুঝিয়ে দিচ্ছি। গ্লুকোজ থেকে এটা হয়, আবার গ্লুকোজ থেকে ফ্রুক্টোজ হয়, আবার ফ্রুক্টোজ থেকে গ্লুকোজ পাওয়া যায়। যেগুলো রিভার্স হবে সেগুলোতে আমরা এই চিহ্ন দেব। মূলত এই অংশ আর লাস্টের স্টেপটাই কিন্তু রিভার্স নয়। হ্যাঁ, এই ব্যাপারটা রয়েছে। তো প্রত্যেক ক্ষেত্রে একটা করে কি লাগে? এনজাইম। প্রত্যেক স্টেপে একটি করে এনজাইম লাগে, মানে প্রত্যেকটা, এটা হচ্ছে এনজাইম নির্ভর। প্রত্যেকটি স্টেপে আমরা বলে লিখে দিতে পারি, এবং এনজাইমের নামগুলো মুখস্থ না করলেও হয়। আমি শেষের দিকে আমরা কিছু মনে রাখার টিপস বলে দেবো। তো আমরা আসলে এই স্টেপে কি হয়, এটা বাইরে থেকে এটিপি যুক্ত পিআই কিন্তু লাগে। তো তৈরি করে কি? এডিপি আর কি না এডিপি না এটিপি, সরি এটিপি, শুধু এটিপি লাগে, তৈরি করে এডিপি আর পিআই। এখানে আসলে এই মিনিংটা আসলে কি না, গ্লুকোজের সঙ্গে কে যোগ হলো না? এটিপি। হ্যাঁ, তাহলে কি তৈরি করছে না, একদিকে তৈরি করছে গ্লুকোজ 6 ফসফেট, আবার অন্যদিকে তৈরি করছে কি না এডিপি আর পিআই। এইটাকে আমরা সংক্ষেপে এইভাবে লিখি, গ্লুকোজ এটিপির সঙ্গে যুক্ত হয়ে এইটা তৈরি করছে, আবার অন্যদিকে ওটা তৈরি করছে। হ্যাঁ, এই হচ্ছে মূল কথা। তো আমরা এরপরে এই স্টেপ নয়, পরের স্টেপে চলে আসো। পরের স্টেপে একই রকম ভাবে কি লাগে না এটিপি, আর তৈরি হয় এডিপি আর পিআই। আমরা আগেই বলেছিলাম অ্যাডিনোসিন ট্রাইফসফেট, অ্যাডিনোসিন ডাইফসফেট, এটার নাম কি? অজৈব ফসফেট। তো এইভাবে প্রথম এই স্টেপটা কিন্তু রয়েছে। তো এই স্টেপগুলোতে আমরা দেখতে পাচ্ছি গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় শক্তি তৈরি হবে কি শক্তি ব্যয় হচ্ছে। গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় শক্তি ব্যয় হচ্ছে। এটিপি আমার টাকা পয়সার মতো সঞ্চিত অংশ, এনার্জি কারেন্সি, কিন্তু সেটা দেখা গেল প্রথম এই প্রসেসটা ঘটাতে গিয়েই কি হচ্ছে না ব্যয় হচ্ছে। এই জন্য আমরা এই যে উপরের স্টেপটাকে কি বলবো? শক্তি, হ্যাঁ, শক্তি বিনিময়কারী দশা হিসাবে আমরা বলতে পারি। কিন্তু এর পরের স্টেপগুলো দেখুন, কি দেখবো না পরের স্টেপগুলোতে দেখলে দেখা যায় যে এটা কিন্তু দুটো ভাগে ভাগ হয়। একটা ভাগের নাম কি না ভাব, আর একটা ভাগের নাম পিজিএলডি। তো এক্ষেত্রে আমরা এর পরে যখন আমরা এখানে নামটা একটু আমি অবলিক করছি নামগুলো, আচ্ছা, আমরা এখানে কি একটি বাইরে থেকে কি লাগবে না NADH প্লাস হাইড্রোজেন প্লাস লাগে। হ্যাঁ, হাইড্রোজেন প্লাস, আর তৈরি করে NAD প্লাস, তো যেহেতু এই প্রক্রিয়াটি ডবল বার হয়, তো এই ক্ষেত্রে সবগুলোকে 2 দিয়ে গুণ করতে হবে। ডবল বার হয় এখান থেকে এই প্রসেসটা, মানে একটা 3PGLD নয়, দুবার হলে সব ক্ষেত্রে ডবল হবে। তো এই জন্য পাইরুভিক অ্যাসিড আমরা এইগুলোর ক্ষেত্রে আগে থেকেই কিন্তু লিখে দিয়েছিলাম। তাহলে এখানে 2 অণু পাইরুভিক অ্যাসিড হবে, ডবল হচ্ছে, তাহলে এখানে এটা দুটো হবে, এখানেও দুটো, এরাও দুটো তৈরি হবে। তো এরপরে এই স্টেপে কি হচ্ছে দেখো, এই স্টেপে এখানের উল্টো ঘটছে। এখানে আসলে এডিপি আর পিআই যোগ হচ্ছে, আর তৈরি হচ্ছে এটিপি। এখানে তাহলে এটিপি কি হচ্ছে? তৈরি হচ্ছে, আর এখানে এটিপি ব্যয় হচ্ছিল, এখানে তাহলে তৈরি হচ্ছে, কালেকশন হচ্ছে, নতুন তৈরি হচ্ছে। তো এর পরের স্টেপে আমরা দেখতে পাবো যে কিছুই এখানে থাকে না। এর পরের স্টেপে
আমরা দেখতে পাচ্ছি এখানে এই স্টেপটাতে আসলে জল জল উৎপন্ন হচ্ছে, জল বেরোচ্ছে। তো এই জন্য এখানে যে এনজাইমটা লেখা হয়, এই এনজাইমটার নাম আসলে এনোলেজ। জল বেরোচ্ছে, হাইড্রোলেজ, এনোলেজ, তাহলে জল বেরোচ্ছে। এর পরের স্টেপে এখানে কিন্তু আমরা এই প্রক্রিয়াটির ঘটনাটি এখানে কিন্তু দেখব, অর্থাৎ এইখানে, অর্থাৎ এডিপি যুক্ত পিআই সমান কিন্তু এটিপি। এই স্টেপটা মানে কি, 2-ফসফোইনল পাইরুভিক অ্যাসিডের সঙ্গে এডিপি আর পিআই যোগ হয়ে দুটো জিনিস তৈরি করলো, একটা কি পাইরুভিক অ্যাসিড আর এটিপি। হ্যাঁ, তাহলে এই হচ্ছে কোথায় কি লাগছে আমি তা দেখানোর চেষ্টা করেছি। এবং এখানে এমজি প্লাস কোফ্যাক্টর হিসাবে থাকে, কোফ্যাক্টর অনেক স্টেপে এমজি প্লাস থাকে, এমজি প্লাস প্লাস, অর্থাৎ এরা থাকলে বিক্রিয়ার অভিমুখটি আরো দ্রুত হবে। এই হচ্ছে আমাদের মূল, যেখানে যেগুলো লাগে সেগুলো বলে দিলাম। আর যেহেতু এটা এটিপি, তো এটিপি ব্যয় হচ্ছে, এখানে হেক্সোকাইনেজ এনজাইম লিখতে পারি আমরা। কি কাইনেজ? হেক্সোকাইনেজ। এখানে এনএডিপিএইচ লাগছে, তাহলে এখানে কি এনজাইম হওয়া উচিত না, এখানে এনএডিপিএইচ একটি বিজারণ ধর্মী, তার জন্য এটার নাম কি হাইড্রোলেজ। এখানে তাহলে জল বেরোচ্ছে, তাহলে কি নাম হওয়া উচিত না এনোলেজ। ঠিক এখানে এরা কি না একে অপরের পরিপূরক, তাহলে এরা কি আইসোমারেজ। আর এরা কি দুটো ভাগে ভাগ হচ্ছে, তাহলে এই জায়গাটার এই দুটো ভাগটাকে আমরা কি বলছি, ট্রান্স অ্যাসিটাইলেজ। তাহলে হেক্সোকাইনেজ, ট্রান্স অ্যাসিটাইলেজ, ডিহাইড্রোজিনেজ, এনোলেজ। হ্যাঁ, এইভাবে কিছু কিছু এনজাইমের নাম কিন্তু আমরা মনে রাখতেও পারি। যাই হোক, আমরা তাহলে দেখলাম যে উপরের অংশগুলোতে শক্তি ব্যয় ঘটেছিল, কিন্তু আমরা এখানে দেখতে পেলাম যে শক্তি উৎপন্ন হচ্ছে। তাহলে আমরা নিচের এই প্রসেসটাকে কি বলবো, শক্তি উৎপাদনকারী দশা, উৎপাদনকারী দশা হিসাবে বলতে পারি। এখন আমার প্রশ্ন হলো যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় আমরা সকলে বুঝতে পেরে গেছি গ্লুকোজ থেকে 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হয়, আমার এখনো এখানে লেখা আছে। হ্যাঁ, তো সেটা আমরা বুঝতে পারলাম যে কিভাবে হচ্ছে। কিন্তু এটিপি, আমি বলছিলাম এটিপি 2 অণু তৈরি হয়, তো এটিপির ব্যাখ্যাটা কি? তো এটিপির ব্যাখ্যাটা আমরা সরাসরি দিচ্ছি, দেখুন, দেখো তোমরা, এটিপি এখানে দেখো ব্যয় হচ্ছে, কোন স্টেপে ব্যয় হচ্ছে না এই জায়গাতে। কটা এটিপি ব্যয় হচ্ছে না একটা এটিপি। ঠিক এই স্টেপে কটা এটিপি ব্যয় হচ্ছে না আরো একটি এটিপি। তাহলে আমার এই জায়গায় এটিপি ব্যয় হচ্ছে কটি, দুটো এটিপি। তাহলে আমরা এখানে চলে আসো যে এই প্রক্রিয়াগুলো ডবল বার হয় বলে এখানে আমি সব ক্ষেত্রে 2 লিখতে বলেছিলাম। তাহলে এখানে আসলে দুটো এটিপি, এখানেও এরা দুটো এটিপি তৈরি করবে। তাহলে কোন স্টেপে বলতো না, বিপিজিএ থেকে সিপিজিএ, এভাবে মনে রাখতে হবে কি, বিপিজিএ থেকে এমডিপিজিএ তে দুটো এটিপি, আবার ফসফোইনল পাইরুভিক অ্যাসিড থেকে পাইরুভিক অ্যাসিডের ক্ষেত্রে দুটো এটিপি। তাহলে এই ক্ষেত্রে দুটো এটিপি তৈরি হচ্ছে, আর নিচে কি তৈরি হচ্ছে, দুটো এটিপি। বুঝতে পারছো, দুটো এটিপি। তাহলে মোট কটা এটিপি তাহলে এখানে তৈরি হলো, 4টা এটিপি। কটা এটিপি তৈরি হলো, 4টা এটিপি। তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা প্রসেস আমরা করছি, যে প্রসেসটাতে দুটো এটিপি আমার আগেই খরচ হচ্ছে, আর পরবর্তীকালে আমরা 4টা এটিপি পেয়েছি। তাহলে আমরা এই প্রক্রিয়া দ্বারা কটা এটিপি নেট বা আসল হিসাবে পাবো না, দুটো এটিপি। তাহলে এখান থেকে এটা বিয়োগ করে আমরা দুটো এটিপি পেয়ে গেলাম। কিন্তু আমাদের যেটা গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে যে এখানে জল কিন্তু দুটো তৈরি হয়, এখানে 4টা বলছিলাম, হ্যাঁ 4টাই তৈরি হয়। এখানে তাহলে জল সরাসরি দুটো তৈরি হচ্ছে, তাহলে আমরা জল আর দুটো কোথায় তৈরি হচ্ছে তা পরে বলছি। কিন্তু আমি বলছিলাম যে এখানে 8 অণুরও একটা ব্যাপার আছে। তো 8 অণু সেই ব্যাপারটা কি না, এখানে এনএডিএইচ কটা তৈরি হয়েছে বলতো, যে এনএডিএইচ দুটো তৈরি হয়েছে, এনএডিএইচ, হ্যাঁ এনএডিএইচ দুটো তৈরি হয়েছে। তো একটি এনএডিএইচ এর সঙ্গে যদি হাইড্রোজেন আয়ন, হাইড্রোজেন প্লাস হাফ অণু অক্সিজেন যুক্ত হয়, এবং যদি এখানে 3টে এডিপি যুক্ত 3টে পিআই যুক্ত হয়, তাহলে আমরা এখান থেকে পাবো কি, পাবো না এনএডি প্লাস, আর কি পাবো না 3টে এটিপি। এখান থেকে আমরা এইটা 3টে এটিপি পাবো। তো তাহলে একটা এনএডিএইচ থেকে আমরা আর একটা জল পাবো, কি পাবো, জল।
তো একটা NADH থেকে তাহলে আমরা কি কি পাচ্ছি বলতো, না এই তিনটে মূল জিনিস। তাহলে আমরা লিখতে পারি কি যে একটা NADH সমান তিনটা ATP, সংক্ষেপে তিনটে ATP, আর এখানে এগুলো তৈরি হয় আসলে। তাহলে এখানে আমাদের দেখতে হবে যে NADH যেহেতু তিনটে ATP তৈরি করে, তাহলে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় NADH কটা তৈরি হয়েছে? NADH কটা তৈরি হয়েছে? দুটো। তাহলে কটা ATP তৈরি হবে? 6টি ATP তৈরি হবে। তাহলে আমাদের এই নিচের যে প্রসেসে সরাসরি 4টি ATP তৈরি হচ্ছে, আর NADH এর দ্বারা যে NADH আসলে একটি কোষের ভিতরে দুটো NADH আছে। NADH আসলে এটা সাইটোপ্লাজমে আছে, কিন্তু এটা গ্লাইকোলাইসিসের পর যখন ক্রেবস চক্র এবং পাইরুভিক অ্যাসিডের জারণের পর ইটিএস চক্র, অর্থাৎ ইটিএস চক্রটি কোষের মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দার মাইটোকন্ড্রিয়ার ভিতরে কিস্টির ভিতরে যদি কিস্টির ভিতরে এই অক্সিজোম, তার ভিতরে যখন ইটিএস চক্রটি ঘটে, সেই ইটিএস চক্রে এই NADH উপাদানটি গিয়ে আমরা এটিপি পাই। অর্থাৎ এটিপি আমরা গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় এটিপি এই যে NADH থেকে পাবো, সেটা আসলে ইটিএস চক্রে পরে পাবো। যাই হোক, আমরা পেয়ে তো থাকবো, তো সেই জন্য আমরা সেই হিসাবে যদি ধরি, তাহলে এখানে 6টা ATP, এখানে 4টা ATP, তাহলে টোটাল কটা ATP তৈরি হচ্ছে? এখানে 10টি ATP, আর আমার দুটো ব্যয় হয়েছে, তাহলে সেই থেকে আমরা বলেছি 8টা ATP। কিন্তু বর্তমানকালে আমরা যে কলেজের যে বইগুলোতে দেখি, এবং কেমোঅসমোটিক হাইপোথিসিস বলে একটা হাইপোথিসিস আছে, সেই হাইপোথিসিসে পিচার মিচেল কি বলছেন যে আসলে NADH থেকে 3টা ATP নয়, অনেক ক্ষেত্রে 1.5 ATP, আবার অনেক ক্ষেত্রে 2.5 ATP ধারণা দিয়েছেন। কেমোঅসমোটিক হাইপোথিসিসের দ্বারা কিভাবে একটি NADH থেকে কটি ATP তৈরি হয়, তার আগের পুরানো মেথড হিসাবে 3টা ধরা হতো, কিন্তু নতুন যে বইগুলোতে আপডেট হয়েছে সেখানে বলা হয়েছে 1.5 বা 2.5। যদি 1.5 ধরি তাহলে কিন্তু এখানে 6টা নয় 3টা ATP হবে, আর যদি আমরা 2.5 ধরি তাহলে 5টা ATP হবে। তাহলে সেক্ষেত্রে আমাদের ATP কিন্তু এর সঙ্গে তাহলে দুটো যোগ হয়ে যাবে। কেন না, দুটোই তো নিট ছিল, দুটোই 4টার মধ্যে দুটো বাদ দিলে 2, তাহলে সেক্ষেত্রে 7টা অথবা 5টা ATP হবে। 5টা কেন না, এখানে 1.3 দিয়ে গুণ করলে কি হবে? 3টে, আর আগের দুটো জমা আছে। তো সেক্ষেত্রে আমরা নতুন নিয়মে 5-7 এর ধারণা 5 অথবা 5 ATP আর 7 ATP ধারণা পাবো নতুন বইগুলোতে। আমরা সাঁতরা পাবলিশার বিভিন্ন বইগুলোতে কিন্তু লেখা আছে 2 আর 8-এর কথা না বলে লেখা আছে 5 আর 7। তো তারই আমি তবু ব্যাখ্যাটা বলে রাখলাম তোমাদের। আচ্ছা, এই হচ্ছে আমাদের পাইরুভিক অ্যাসিডের অংশ। আর তাহলে দেখো, এখানে জল হয়েছিল দুটো, আর এখান থেকে আমরা যেহেতু একটার জন্য একটা জল পাই, তাহলে এখানে যেহেতু NADH দুটো তৈরি হয়, তো সেই ক্ষেত্রে এখানেও তাহলে জল কি হবে? দুটো, আর ওদিক থেকে দুটো, তাহলে এই করে 4টা কিন্তু জল তৈরি হবে। এই হচ্ছে আমাদের এই গ্লাইকোলাইসিস প্রক্রিয়া। তো গ্লাইকোলাইসিস প্রক্রিয়া সরাসরি তুমি যদি ভালো করে দেখো, যে সরাসরি ATP তৈরি হয় এই স্টেপে, অর্থাৎ BPGA থেকে কি না 3PGA এবং 2 ফসফোইনল পাইরুভিক অ্যাসিড থেকে পাইরুভিক অ্যাসিডের ক্ষেত্রে, এই দুটো ক্ষেত্রে যেখানে সরাসরি তৈরি হয় তাদেরকে আমরা কি বলি? সাবস্ট্রেট লেভেল ফটোফসফোরাইলেশন হিসাবে কিন্তু আমরা বলে থাকি। তো সাবস্ট্রেট লেভেল ফটোফসফোরাইলেশনটা তাহলে কি না, সেটা হচ্ছে যেখানে সরাসরি ATP তৈরি হবে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার, সেই তাহলে এই দুটো স্টেপকে আমরা কি বলি? সাবস্ট্রেট লেভেল ফটোফসফোরাইলেশন। আসলে তাহলে গ্লুকোজ এবং কিছু ATP এবং NADH। আচ্ছা, এখানে আমার এখানে কিছু একটা A দিতে হবে। হ্যাঁ, তাহলে আমরা গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় একটা গ্লুকোজ লাগে, ATP লাগে, আর NADH, এগুলো কিন্তু লাগে। আর কি কি উৎপন্ন হয়?
উৎপন্ন হয় 2 অণু পাইরুভিক অ্যাসিড, 2টো এটিপি, 4টা জল, এছাড়া কিছু জৈব অ্যাসিড যেমন ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট, তারপরে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড, এগুলো তৈরি হয়। অর্থাৎ গাইকোলাইসিস প্রক্রিয়ার একটা গুরুত্ব বা সিগনিফিকেন্স আছে। তো গাইকোলাইসিস প্রক্রিয়ার সিগনিফিকেন্সটা কি, গুরুত্বটা কি? না, গাইকোলাইসিস প্রক্রিয়ায় যে এই পাইরুভিক অ্যাসিড তৈরি হলো, পাইরুভিক অ্যাসিড থেকে তৈরি হবে অ্যাসিটাইল কোয়ে, সেই অ্যাসিটাইল কোয়ে থেকে তৈরি হবে ক্রেবস চক্র। তার মানে পাইরুভিক গাইকোলাইসিস থেকে, গাইকোলাইসিস প্রক্রিয়ায় গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড তৈরি হয় বলে ক্রেবস চক্রের সাধারণ পর্যায়টি তৈরি হয়। গাইকোলাইসিস প্রক্রিয়ায় সরাসরি এটিপি তৈরি হয়। গাইকোলাইসিস প্রক্রিয়ায় যে ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন বা তৈরি হয় তা আমাদের শরীরের স্নেহ পদার্থ অর্থাৎ চর্বি জাতীয় পদার্থের সঞ্চারণে গ্লিসারল তৈরিতে সহায়তা করে। আবার আমাদের এই যে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড রয়েছে, সেটা কি করে না, গাইকোলাইসিস প্রক্রিয়া যেটা আমাদের শরীরে তৈরি মানে কোষের ভিতরে তৈরি হচ্ছে, সেটা আমাদের অক্সিন, ট্রিপ্টোফ্যান, ফিনাইল অ্যালানিন এই সমস্ত অ্যামাইনো অ্যাসিডগুলো তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে এই হচ্ছে আমাদের গাইকোলাইসিস প্রক্রিয়ার সিগনিফিকেন্স। তোমরা গাইকোলাইসিস প্রক্রিয়ার মূল এই রেখাচিত্রটাই ভালো করে প্র্যাকটিস করবে, পড়বে। এখান থেকে বিভিন্ন টাইপের কোশ্চেন ঘুরিয়ে পড়লে তোমরা যদি এই আমার পড়ানোটা ভালো করে শোনো, তাহলে কিন্তু তোমরা সেটা অবশ্যই উত্তর দিতে পারবে। সবাইকে আবার আমার বায়োডটের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে এখানেই আজকে ক্লাসটি শেষ করছি।